দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটল টাটা সংবাদ শিরোনাম। অমিক্রন ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে গুরুত্ব আরও বিশেষজ্ঞদের, আক্রান্ত অন্তত ৩০ দেশ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আবারও আওয়ামী লীগের প্রার্থী মেয়র সেলিনা হায়াত আইভী। শিক্ষক মৃত্যুর ঘটনায় ১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা, হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট, হোয়াইট ওয়াশ এড়াতে চায় টাইগাররা। দর্শক, এবারে পুরো আয়োজন। করোনার অমিক্রন ধরন ঠেকাতে শুধু টিকা নয়, স্বাস্থ্যবিধি নিশ্চিতের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিনামূল্যে করোনা পরীক্ষা, নতুন রোগীর জিনোম সিকোয়েন্স এবং সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শও দিয়েছেন তারা। ভারতে 2 জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর বেশ সতর্ক অবস্থানে বাংলাদেশ। এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আফ্রিকার 7টি দেশ থেকে বাংলাদেশে এলে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে নির্দেশনা জারি করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। রাজধানীতে কোয়ারেন্টিনের জন্য 93টি হোটেলও নির্ধারণ করে দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়া থাকলেও ঠেকানো যাবে না ওমিক্রন, তাই কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। ওমিক্রন এই ভ্যাকসিনকে অ্যাভয়েড করে, মানে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে যায়। এই ভ্যাকসিনগুলো কার্যকর না ওমিক্রন সম্বন্ধে। সুতরাং যে এই ভাইরাসটা যদি ছড়ানো বন্ধ করতে হয়, তাহলে আমাদের মেন জিনিস ভ্যাকসিন নয়, মেন জিনিস হলো স্বাস্থ্যবিধি মানা, অর্থাৎ মাস্ক, হাত ধোয়া এবং ডিস্টেন্স। পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। নতুন শনাক্ত হওয়া রোগীদের করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্স অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যে বাংলাদেশে ইতিমধ্যে ভাইরাসটি প্রবেশ করেছে কিনা। একই সাথে যত দ্রুত সম্ভব দেশের 80% মানুষকে টিকা আওতায় আনার কার্যক্রমকে জোরদার করতে হবে। গত বছর বাবা মারা গেছে, বাবার মৃতদেহটা রাস্তার পাশে ফেলে গেছে, এত আতঙ্ক ছিল। আর এই বছর এমনই উদাসীন হয়ে গেছে, মাস্কই পরতে চায় না। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সমাবেশে জনসমাগম সীমিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বিশ্বের অন্তত 30টি দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কমপক্ষে 375 জনের শরীরে এই ভাইরাস মিলেছে। সাউথ আফ্রিকায় ধরনটির প্রাদুর্ভাব বেড়েই চলেছে। প্রাথমিক গবেষণায় দেশের বিজ্ঞানীরা জানিয়েছেন, ডেল্টা ও বিটা ধরনের তুলনায় অমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা 3 গুণ বেশি। আর করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে দেওয়ার সক্ষমতা রয়েছে এই ধরনটির। এই অবস্থায় সংক্রমণের পর্যবেক্ষণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য সাউথ আফ্রিকার গাউন্তে প্রদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক স্থানে অমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার পর ভ্রমণ বিধি কঠোর করেছেন সেখানকার প্রেসিডেন্ট জো বাইডেন। দেশে করোনা ভাইরাসে আরও 3 জনের প্রাণ গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 243 জন। স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টাতে 17,387 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রোগী শনাক্তের শতকরা হার 1.40%। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 15,41,886। তাদের মধ্যে মারা গেছেন 27,989 জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী। বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সেলিনা হায়াত আইভী টানা 2 মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করে আসছেন। আর একটু বিস্তারিত জানাতে চাই দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভী মনোনয়ন পাওয়ায় অনেক আনন্দ উল্লাস হয়েছে সেখানে। এই বিষয়ে আরও তথ্য জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম শাহ। গৌতম,
নগর জুড়ে মানুষের প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনি জেনেছেন। আইভি নৌকার টিকিট পাওয়া স্থানীয়রা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, আসলে তিনি আবারও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ার পর থেকে মেয়র আইভি যে প্রার্থী হয়েছেন সেই উল্লাস আনন্দ কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সহ তার যে সমর্থকদের মধ্যে এক ধরনের আনন্দ বয়ে চলেছে নারায়ণগঞ্জ জুড়ে। তারা কিন্তু দলীয় কার্যালয়ে গতকাল কিন্তু এই মনোনয়ন বোর্ডের ঘোষণা করার কথা ছিল, সেখানে কিন্তু তারা জমায়েত হয়েছিলেন, আনন্দ উল্লাস করেছিলেন। পাড়া মহল্লাগুলোতে তারা বক্স রেখে আনন্দ মিছিল করার চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু ঘোষণা করে দিয়েছেন মনোনয়ন বোর্ড থেকে তিনি নৌকার প্রার্থী হচ্ছেন। সেই তখন থেকেই কিন্তু তারা আনন্দ উল্লাস করছেন। নারায়ণগঞ্জের মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জমায়েত হয়ে তখন কিন্তু মেয়র আইভি উনিও কিন্তু এখানে জমায়েত হন, তখন কিন্তু তাকে আনন্দ উল্লাসে ফুলে ফুলে তাকে ভরিয়ে দেন এবং নৌকার অনেক প্রতীক তাকে উপহার করা হয় এবং শহর জুড়ে কিন্তু তার আনন্দ মিছিল করেন এবং আনন্দ মিছিল শেষ করে তিনি কিন্তু তার বাসভবনে, আমি এখন দাঁড়িয়ে আছি তার বাসভবনে, সেখানে কিন্তু তার নেতাকর্মীরা জমায়েত হয়, তাকে শুভেচ্ছা জানান। তৃতীয়বারের মতো তিনি কিন্তু নৌকার প্রার্থী হয়ে জয়ী হতে যাচ্ছেন। 2011 সালে কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এবং 2016 সালে তিনি কিন্তু বিএনপির প্রার্থী সাখাওয়াতকে বিপুল ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন এবং তৃতীয়বারের মতো তিনি কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি তার প্রতিক্রিয়ায় যে বিষয়টি ব্যক্ত করেছেন, তাকে প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন, তাকে মূল্যায়ন করেছেন, সেই মূল্যায়ন তিনি ধরে রাখবেন এবং জনগণ তাকে মূল্যায়ন করেছিলেন এবং জনগণের সে প্রতিশ্রুতি এবং নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীকে তিনি উপহার দিবে বলে সেই অভিমত ব্যক্ত করেছেন ডাক্তার সেলিম ইনায়েত আইভি। গৌতম শাহ যোগ দিয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় 13 ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশের পর হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ অবশ্য বলছে শিক্ষকের মৃত্যু কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের প্রচেষ্টা চালিয়েছে। 30 নভেম্বর ক্যাম্পাসে নিজের বাসার টয়লেটে পড়ে অচেতন হয়ে যান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিম হোসেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরেই সেলিম অসুস্থ হয়ে পড়েন, এমনটাই বলছে তার পরিবার ও শিক্ষকদের একটি অংশ। এই অবস্থায় শুক্রবার সিন্ডিকেট সভায় 13 ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত হয় এবং বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। হঠাৎ এই সিদ্ধান্তে বেকায়দায় পড়েন শিক্ষার্থীরা। একটা সেশন জটে হয়তো আমরা পড়বো এসবের কারণে, কিন্তু তবুও আমরা শুধু এটাই চাই যে আমাদের স্যারের যেভাবে মৃত্যু হয়েছে সেটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। করোনার জন্য আমাদের যে গ্যাপটা হয়ে গেছে, এখনো যদি আবার হয় তাহলে এমনি আমরা পিছায় আসি, আরও এখনো আরও তো পিছায় যাব। এতে পড়াশোনার যে ক্ষতিগুলো হচ্ছে আর কি, মনোযোগটাতেও তো ব্রেক হচ্ছে, আর পড়াশোনাটা গুছিয়েও ভালোভাবে নেওয়া পসিবল হচ্ছে না। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থী সহ ছাত্রলীগের কর্মীদের নির্বিঘ্নে বাসায় পৌঁছায় দেওয়ার জন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য ও বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কারণে অদ্য 3/12/2021 ইং হতে 13/12/2021 ইং পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। তবে ছাত্রলীগ বলছে অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর জন্য কোনোভাবেই তারা দায়ী নয়। সংবাদ সম্মেলন করে সংগঠনটির বিশ্ববিদ্যালয়ের নেতারা অভিযোগ করেন শিক্ষকের মৃত্যু পুঁজি করে একটি কুচক্রী মহল নোংরা রাজনীতি করছে এবং কুয়েটকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। রুবায়েত হাসান, দীপ্ত বার্তা কক্ষ। নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীতে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল 11টায় রামপুরা ব্রিজের উপর জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন তারা। অপরাধীদের বিচার নিশ্চিত করা ছাড়াও শিক্ষার্থীদের হাব ভাড়ার বিষয়ে সরকারের প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে। পাশাপাশি গণপরিবহনে যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ যাতে না করা হয় এমন দাবিও ছিল শিক্ষার্থীদের কণ্ঠে। এক পর্যায়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা শুরু করেন তারা। পুলিশ বাধা দিলে কাল সকালে আবার জড়ো হওয়ার ঘোষণা দিয়ে রামপুরা ছেড়ে যান শিক্ষার্থীরা। খালেদা জিয়ার রক্তক্ষরণ বেশি দিন চলতে থাকলে তিনি বাঁচবেন না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ সমাবেশে তিনি আবারও অভিযোগ করেছেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। তাকে মুক্ত করে চিকিৎসার জন্য বিদেশে নিতে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন দলটির এই মহাসচিব। একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আপনার আজকে এইভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে, সচেতনভাবে, অত্যন্ত সচেতনভাবে তাকে হত্যা করা হচ্ছে। সমস্ত দেশগুলো জানে, আমাদের দেশে অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবাই বলছেন, কেউ বাকি নেই, যে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেন। দেশের উপকূলীয় এলাকা অপরাধী মুক্ত করতে বড় ধরনের অভিযান চালিয়েছে র্যাব। পটুয়াখালীর গলাচিপা থেকে আটক করা হয়েছে একটি ডাকাত দলের সমন্বয়ক খলিল সহ 6 জনকে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। সমুদ্রে মাছ ধরতে যাওয়া দেশের দক্ষিণাঞ্চলের জেলেরা অনেক সময় জলদস্যুদের আক্রমণের শিকার হন। মাছ, জাল ও নৌকার পাশাপাশি কখনো কখনো জীবনও হারান তারা। চলতি বছরের নভেম্বরে বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরে জেলে অপহরণের বেশ কয়েকটি ঘটনা ঘটে। তখন থেকেই গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এক পর্যায়ে হেলিকপ্টারের টহল শুরু করে পুলিশের এই এলিট ফোর্স। শুক্রবার পটুয়াখালীর গলাচিপায় বড় ধরনের অভিযান চালায় তারা। আটক করা হয় এক ডাকাত দলের মূল সমন্বয়কারী ও তার 5 সহযোগীকে। পরে এ নিয়ে বরিশালে র্যাব 8-এর কার্যালয়ে সাংবাদিকদেরকে বিস্তারিত জানানো হয়। সুন্দরবনে আমাদের আভিযানিক সক্ষমতা অনেক বেড়েছে এবং আমরা সুন্দরবনে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারা সুন্দরবনের ভিতরে তারা তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করতে পারছিল না বলেই তারা মূলত সমুদ্রে এখন ডাকাতি কার্যক্রম শুরু করেছে। উপকূলীয় অঞ্চলে জলদস্যুদের এক একটি দলে 17 থেকে 18 জন কাজ করে বলে জানান এই কর্মকর্তা। এই যে ডাকাতি যে একটি দল, এই দলে আমরা এখন পর্যন্ত 3 থেকে 4টি উপদলের তথ্য পেয়েছি, যাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে অ্যাকচুয়ালি উপদল করা হয়েছে, বিভিন্ন দায়িত্ব ভাগ করা হয়েছে। উপকূল নিরাপদ করতে জলদস্যু সহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। আসিফ জামান, দীপ্ত সংবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকার মিরপুরে খেলা শুরু হবে সকাল 10টায়। এই টেস্ট জিতে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে চায় বাংলাদেশ। অন্যদিকে সিরিজে 1-0 এগিয়ে থাকা পাকিস্তানও জয় দিয়ে সফর শেষ করার আশায় মুখে রয়েছে। নিজেদের খারাপ সময়টাকে পেছনে ফেলে চট্টগ্রামে প্রথম টেস্টের রান পেয়েছেন বাংলাদেশের 2 অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। তবে পাকিস্তান বোলারদের দাপটে প্রথম টেস্ট হেরেছে স্বাগতিকরা। ঢাকা টেস্টে হার এড়ানো বাংলাদেশের প্রথম লক্ষ্য। চট্টগ্রামের মতো ঢাকাতেও ব্যাটিং উইকেট চান বাংলাদেশ অধিনায়ক। তার আশা, ব্যাটাররা রান পেলে সিরিজ ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ। আর দলে সাকিব ফেরায় বেশ খানিকটা স্বস্তিতে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তেমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক নিজে। স্পিনিং না করাটাই সবচেয়ে বেটার। এটা আমি না, অন্যান্য সব টিমই তাই করে। তো আমার কাছে মনে হয় যে ফ্লাই উইকেটই সবচেয়ে বেটার, আমি ওইটা প্রিফার করি আর কি। সাকিবে ঢুকলে তো আপনার একটু ইজি হয়, আপনারা সবাই জানেন। ওনার দেখলাম উনি ভালোই আছেন, আপনারা কাজ এই কয়দিন প্র্যাকটিস করেছেন, তো ভালোই লাগছে দেখে। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে মোট 12টি টেস্ট খেলেছে বাংলাদেশ, কিন্তু একটা ম্যাচও জিততে পারেনি তারা। শুধু 2015 সালে খুলনায় একটা টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। অন্যদিকে প্রথম টেস্ট জেতার পর বেশ আত্মবিশ্বাসী এবং ফুরফুরে মেজাজে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্ট জিতে বাংলাদেশ সফর শেষ করতে চায় পাকিস্তান। টেস্টের আগের দিন তেমন আভাস দিলেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। अब्दुल्ला शफीक और आबिद ने स्टार्ट किया और उन्होंने कंटिन्यू किया। আবিদ আলী, আব্দুল্লাহ শফিক ভালো ব্যাটিং করায় জয় পাওয়াটা অনেক সহজ হয়েছিল আমাদের জন্য। ঢাকা টেস্টেও হয়তো একই কম্বিনেশন নিয়ে খেলার কথা ভাবতে পারে আমাদের টিম ম্যানেজমেন্ট। जो टीम का कॉम्बिनेशन है और माशाल्लाह लड़के बिल्कुल। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় প্রথম ম্যাচ হেরে পয়েন্ট থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় টেস্ট থেকে পয়েন্টের প্রত্যাশাও থাকছে স্বাগতিকদের। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। এই খবরের সঙ্গে দীপ্ত সংবাদে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ।
সনদধারী বেকার তৈরি নয়, দক্ষ মানব সম্পদ তৈরি করার কথাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরির উপর গুরুত্ব দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। এর আগে শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ জোহার সমাধি ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রী। আমরা এখান থেকে যে শিক্ষার্থীকে এই সনদ দিয়ে বের করব, সেই উচ্চশিক্ষা পাওয়া এত সহজ তো নয়। পৃথিবীতে কোথাও উচ্চশিক্ষা সহজ নয়। আমাদের দেশে যে পরিমাণ শিক্ষার্থী উচ্চশিক্ষায় আছে, পৃথিবীর খুব কম দেশে সেরকম নজির দেখা যায়। তাহলে এই উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষদেরকে আমরা তো নিশ্চয়ই শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, সনদধারী বেকার তৈরি করতে চাই না। গণফোরামের একাংশ 157 সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি মোস্তফা মহসিন মঞ্চু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল থেকে এই কমিটির ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন জাসদের সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। শুরু হয়েছে 2 দিনের রাওয়া বইমেলা 2021। সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এর উদ্বোধন করেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। লেখক, প্রকাশক, পাঠক এবং বইপ্রেমীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করা এর মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। মেলার শুরুতে নতুন কিছু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এই মেলা। শেষ হবে আগামী 4 ডিসেম্বর। দক্ষিণের জনপদ কুষ্টিয়ায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তবে উৎপাদন খরচ বাদ দিয়ে তেমন একটা লাভ থাকছে না বলে দাবি করেছেন কৃষকরা। মাঠ ভরা ধান, তবুও হাসি নেই কৃষকের মুখে। তাদের দাবি, এবার আমন ধানের বাম্পার ফলন হলেও অন্যান্য বছরের তুলনায় চাষের খরচ হয়েছে দ্বিগুণ। খরচের টাকা তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। মানুষের খরচ এখন মনে করেন 500 টাকা করে, সেই হিসাবে ধানের দাম হচ্ছে মানে চাষিরা পাচ্ছে না। সরকারে বলা হচ্ছে ধান এবার ধান যে পরিমাণে দাম হতে পারে সে পরিমাণ দাম দিলে আমরা সন্তুষ্ট। মাঠে ধান সব পড়ে আছে, একদম কাটার লোকজন নাই। বাজারে ধানের বেচা কেনাও তেমন নেই। এক শ্রেণীর ব্যবসায়ী বাড়ি বাড়ি গিয়ে ধান কেনা শুরু করলেও ভালো দাম পাচ্ছেন না কৃষকরা। ধান ধরেন বিক্রি হচ্ছে 950 টাকা দাম, আর লিভারের দাম 600 টাকা। কিভাবে চাষে বাঁচবি? এখন আমদানি খুব কম, কমের জন্য বাজারটা বাড়তি। একটু দাম বেশি হলে ভালো হয়, কিন্তু হচ্ছে না। কুষ্টিয়ায় চলতি মৌসুমে 88,885 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে আরও 10 হেক্টর বেশি জমিতে। আমনের একটা বাম্পার ফলন এবং ভালো ফলন আমরা আশা করছি, যেটা আমাদের জেলার চাহিদা পূরণ হয়েও অতিরিক্ত আমরা বাইরে দিতে পারব। এরই মধ্যে শতকরা 81% ধান কাটা শেষ হয়েছে। বাকিটুকু 1 সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দীপ্ত, বার্তাকক্ষ। 1971 সালে 3 ডিসেম্বর হানাদার মুক্ত হয় বরগুনা। স্বাধীন জেলার দায়িত্ব হস্তান্তর করা হয় তৎকালীন জেলা প্রশাসকের কাছে। 2 ডিসেম্বর বরগুনা মুক্ত করার লক্ষ্যে আব্দুস সাত্তারের নেতৃত্বে 22 জন মুক্তিযোদ্ধা 6টি ভাগে ভাগ হয়ে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন। ফজরের আজানকে সংকেত হিসেবে ব্যবহার করেন মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে চতুর্দিকে গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। সম্মুখ যুদ্ধে না গিয়ে বরগুনা থেকে পালিয়ে যায় এই বাহিনী। ওই সময় লাল সবুজের পতাকা ওড়ে বরগুনায়। এরপর থেকে 3 ডিসেম্বরকে বরগুনা মুক্ত দিবস হিসেবে পালন করে আসছেন সেখানকার মুক্তিযোদ্ধারা। এদিকে আজকের এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিল ঠাকুরগাঁও। মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে নভেম্বরের শেষ দিক থেকেই পিছু হটতে শুরু করে পাকিস্তানি সেনারা। তাদের চূড়ান্ত পরাজয় ঘটে আজকের এই দিনে।
এই খবরের সঙ্গে দীপ্ত সংবাদে আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের কিছু খবর জানাচ্ছি। ঘূর্ণিঝড় জাওয়াদ আগামীকাল ভারতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে গতকাল সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর ফলে দেশটির উপকূলীয় রাজ্যগুলোতে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। আগামীকাল সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে। এর গতিবেগ হবে ঘন্টায় 80 থেকে 110 কিলোমিটার। ঘূর্ণিঝড়টির প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এদিকে তীব্র বায়ু দূষণের কারণে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতের রাজধানী দিল্লির সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাতাসের মান অত্যন্ত খারাপ পর্যায়ে থাকার মধ্যেই শহরটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ায় কড়া সমালোচনা করে সেখানকার সুপ্রিম কোর্ট। পূর্ণবয়স্করা যেখানে বাড়ি থেকে কাজ করছেন সেখানে শিক্ষার্থীদের কেন বাইরে পাঠানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলে দেশের আদালত। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় দিল্লি কর্তৃপক্ষ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে এক অস্ত্রধারী আত্মহত্যার হুমকির পর সেখানকার নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। জাতিসংঘের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন সংস্থাটির সদর দপ্তরের সামনের প্রবেশপথে অবস্থান নিয়ে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দেন। কয়েক ঘন্টা পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে জাতিসংঘ সদর দপ্তরের প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। ভবনটি ঘিরে রেখেছে পুলিশ, তবে কার্যালয়ের ভেতরে কার্যক্রম চালু রয়েছে। এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ, তবে তার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। অমিক্রন ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের, আক্রান্ত অন্তত 30 দেশ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আবারও আওয়ামী লীগের প্রার্থী মেয়র সেলিনা হায়াত আইভি। শিক্ষক মৃত্যুর ঘটনায় 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা, হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। কাল শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট, হোয়াইট ওয়াশ এড়াতে চায় টাইগাররা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে আপনি অনলাইনে যুক্ত হতে পারেন facebook.com/diptonews এই ঠিকানায় যোগ দিয়ে। শুভরাত্রি।